ওকে, আমরা এইচএসসি 25 ব্যাচের জন্য এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। ঠিক আছে, এই ক্লাসটায় আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক এবং গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল আলোচনা করব এবং তোমাদের কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা সামনের দিনগুলোতে একটু ভালো কিছু করতে পারো। এরপরে হয়তোবা অ্যাকাউন্টিং নিয়ে তোমাদের সঙ্গে ম্যাসিভ স্টুডেন্ট, তোমরা যারা আমাদের সঙ্গে ছিলে, হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট, তোমাদের সঙ্গে হয়তোবা আর ওভাবে হয়তোবা আমাদের ক্লাস নেওয়া হবে না, হয়তোবা অন্য ক্লাসে বা অন্য কোনো টপিকে দেখা হতে পারে। তো চলো আমরা ক্লাস শুরু করি, কেমন? আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী। তোমরা সবাই জানো এখান থেকে কিন্তু 20 নাম্বারের প্রশ্ন আসবে, মানে 2টা সৃজনশীল আসবে। কয়টা? 2টা সৃজনশীল, এক একটা হলো 10 মার্ক। ঠিক আছে, এবং এটা তোমাদের ক পার্টে আসবে এবং এটার উত্তর তোমরা এই ক পার্টের উত্তরটা সবার শেষে করবা, মানে আগে তোমরা সবার আগে খ পার্টের উত্তর করবা অলওয়েজ। ঠিক আছে, খ পার্টের যে 9টা প্রশ্ন আসবে ওইটার ভিতর থেকে 5টার উত্তর করবা। এই 5টা উত্তর করবা, 5 10 50 মার্ক। তারপরে হচ্ছে এই 20 মার্কের উত্তর করার চেষ্টা করবা বা উত্তর করা শুরু করবা, কেমন? অলরাইট, আমি আই হোপ তোমাদের বুঝাইতে পারছি, কেমন? তো ঠিক আছে, এবার চলো আমরা হচ্ছে আমাদের যে বোর্ড প্রশ্ন, সেই বোর্ড প্রশ্ন আলোচনা করা শুরু করব, কেমন? তো দেখো, আজকে যে বোর্ড প্রশ্নটা আমরা সমাধান করবো এটা হলো কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল। ঠিক আছে, কুমিল্লা বোর্ড 2024 সালে। এখন এই কোশ্চেন যদি তুমি সলভ করতে পারো নিজে নিজে, আমি আশা করি যে আগামীকাল যে কোশ্চেনটা আসবে তোমার বোর্ডে, বোর্ড পরীক্ষায় তুমি পারবা। ঠিক আছে, আমি খুব দ্রুত সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে কিছু তথ্য দেওয়া আছে, আর নিচে দেখি প্রথমে কদাগে বসে ভ্যাট চলতি হিসাব, খদাগে বসে চলতি বছরের মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করে, এবং গদাগে বসে 2023 সালের 31 ডিসেম্বর সংরক্ষিত আয় বিবরণীর জের 1,48,500 টাকা ধরে মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় করে। তার মানে এখানে আর্থিক অবস্থার বিবরণীর দায় ও মালিকানা সত্ত্বের অংশ করতে বসে। আর আমাদের সর্বপ্রথম সব থেকে বেশি ফোকাস করতে হবে এই অন্যান্য তথ্যের ভিতরে। অন্যান্য তথ্যেই কিন্তু বেসিক্যালি আমরা ভুলগুলা করি, কেমন? হ্যাঁ, এই অন্যান্য তথ্যের কিন্তু আমরা ভুলগুলা করি। ঠিক আছে, তো অন্যান্য তথ্যগুলো আমরা একটু পড়ি। আর তোমরা সবাই জানো এইটা হচ্ছে রেওয়া মিল। এই রেওয়া মিলের এন্ট্রিগুলোর আমরা একবার কাজ করব, আর এই সমন্বয়ের এন্ট্রিগুলো আমরা হচ্ছে ন্যূনতম 2বার কাজ করব। প্রথম সমন্বয় কি বলছে? 1 নম্বর সমন্বয় সমাপনী মজুত পণ্য 95,000 টাকা। ওকে। 2 নম্বর সমন্বয় কি বলছে? শেয়ার মূলধনের উপরে 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। শেয়ার মূলধনের উপরে লভ্যাংশ ঘোষণা করতে হবে। ওকে। 3 নম্বর সমন্বয় কি বলছে? সাধারণ সঞ্চিতি 55,000 টাকায় উন্নীত করতে হবে। সাধারণ সঞ্চিতি 55,000 টাকায় উন্নীত করতে হবে, তার মানে সাধারণ সঞ্চিতি টোটাল 55,000 টাকা হইতে হবে, কেমন? এখানে কিন্তু একটা বুঝবার বিষয় আছে। আয়কর সঞ্চিতি তোমার হচ্ছে 15,000 টাকায় রাখতে হবে, কেমন? আচ্ছা, কদাগে বলছে হচ্ছিল ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। তো চলো আমরা ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করি, কেমন? ভ্যাট চলতি হিসাবের ভিতর মাত্র 3টা আইটেম আসে, তোমরা অলরেডি জানো এটা কি কি আসে। আমি গতকালও লেখাই দিছি তোমাদের, তারপর এখন আমি করাই দিচ্ছি, আসো।
দেখো ভ্যাট চলতি হিসেবের ভিতরে সর্বপ্রথম আসা হচ্ছে হলো ভ্যাট চলতি হিসেবের ব্যালেন্স। তো চলো আমরা অঙ্কের ভিতরে দেখি ভ্যাট চলতি হিসেবের ব্যালেন্স দেওয়া আছে কিনা। তো অঙ্কের ভিতরে যদি দেখি এই যে ভ্যাট চলতি হিসেবের ব্যালেন্স দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে? 20,000 টাকা। টাকাটা কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। তাহলে আমরা লিখবো হচ্ছে হলো ব্যালেন্স 20,000 টাকা, এবং 20,000 টাকা অবশ্যই কোন দিকে থাকবে? যেহেতু ব্যালেন্স সেহেতু সরাসরি ব্যালেন্সের ঘরে যাবে 20,000 টাকা। এরপরে এর ভিতরে আসে ক্রয় ভ্যাট আর বিক্রয় ভ্যাট। তাহলে আমরা প্রথমে লিখি ক্রয় ভ্যাট। আচ্ছা খেয়াল করো, তো ক্রয় ভ্যাট আমরা নিট ক্রয়ের উপর ধার্য করি। এখানে পণ্য ক্রয় লিখছে 15% ভ্যাট সহ। এই সহ যদি বলে, ভালো মতন খেয়াল করো, যদি অঙ্কে সহ যদি বলে, ভ্যাট সহ, সহ বললে আমরা কি করি? এই ক্রয়ের যে 2,30,000 টাকা, ওইটার উপরে এই যে 2,30,000 টাকা, ওই 2,30,000 টাকার আমরা ভাগ 115 করি, গুণ 15 করি। এখন কেউ যদি এই 2,30,000 উপরে সরাসরি 15% ভ্যাট ধার্য করে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, একটু ক্যালকুলেটর লাগবে। 2,30,000 ইন্টু 15 ভাগ 115 করলে হয় 30,000 টাকা। তাহলে আর এখানে খেয়াল যদি করে দেখো, এখানে ক্রয় দেওয়া আছে এবং এখানে কিন্তু ক্রয় ফেরত আছে কিনা আমাদের একটু দেখতে হবে, বা হচ্ছে ক্রয় বাট্টা আছে কিনা একটু দেখতে হবে, এরকম কোনো কিছু নেই। সো এখানে যেটা ক্রয় সেটাই নিট ক্রয়। তাহলে আমাদের উত্তর বের হইলো কত? ভ্যাট চলতি হিসাবের 30,000 টাকা। তাহলে এই ক্রয় ভ্যাট অবশ্যই ডেবিট দিকে আসবে 30,000 টাকা। কেমন? আচ্ছা, আর এটা চাইলে তোমরা এখানে দেখাই দিতে পারো, এখানে যে টাকাটা আমরা কি করছি, মূলত 2,30,000 উপরে কি করছি তার সেটা এখানে দেখে দিতে পারো। 2,30,000 এটার আমরা কি করছি? গুণ 15 ভাগ 115 করছি। অলরাইট। আচ্ছা, এরপরে ক্রয় ভ্যাটের পরে কি ভ্যাট আসে? বিক্রয় ভ্যাট। বিক্রয় ভ্যাট এবার খেয়াল করো, বিক্রয় ভ্যাট কিভাবে নির্ণয় করবো? এটা আমাদের নিট বিক্রয়ের উপর ধার্য করতে হয়। তো অঙ্কের ভিতরে যদি আমরা একটু দেখি, কই বিক্রয় দেওয়া আছে, কই এই যে বিক্রয় দেওয়া আছে, এখানেও আছে 15% ভ্যাট সহ। সহ যেহেতু বলছে সেহেতু সরাসরি 15% ধরা যাবে না। তো এই 3,79,500 উপরে 3,79,500, 3,79,500 এটার কি করতে হবে? গুণ 15 ভাগ 115 করতে হবে। কেমন? গুণ 15 ভাগ 115 কি হয়ে গেছে? আচ্ছা, গুণ 15 ভাগ 115 কেমন? আচ্ছা, তাহলে 3,79,500 এটার গুণ 15 ভাগ 115 করলে হয় কত? 49,500। আচ্ছা, এখানে একটু যোগ বিয়োগের বিষয় ছিল। এটা ছিল ডেবিটে 20,000, এখানে ডেবিটে ছিল 30,000। তাহলে ডেবিট ডেবিট কি হবে? যোগ হবে। তাহলে যোগ করলে হয় কত? 50,000। আর আমাদের নতুন যেটা এই বিক্রয় ভ্যাট অবশ্যই ক্রেডিট দিকে যাবে। ক্রেডিট দিকে যাবে কত? 49,500। এবার একটু খেয়াল করো, এইটা আছে ডেবিটে আর এইটা আসছে ক্রেডিটে। তো ডেবিট ক্রেডিট কি হবে? বিয়োগ হবে। তাহলে 50,000 থেকে 49,500 বিয়োগ করলে হয় কত? 500 টাকা হয়। তাহলে এটাই আমাদের উত্তর। আমরা যদি উত্তরের দিকে খেয়াল করি, এই যে লেখা আছে ডেবিট সাইডে 500 টাকা উত্তর আসবে। ঠিক আছে, তাহলে এটা হলো ভ্যাট চলতি হিসাবে যে উত্তর মিলে গেছে। খদাকে কি বলছে? চলতি বছরের মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। মোট লাভ বা ক্ষতি, এটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, এবং খদাকে মোস্ট অফ দ্য টাইম এইটাই আসে। ঠিক আছে, তো চলো মোট মুনাফা বা ক্ষতি আমরা একটু নির্ণয় করি। কেমন? আচ্ছা, অলরাইট। বিশদ আয়, তোমরা দেখতে পাচ্ছ তো সবাই? অলরাইট, অলরাইট, সবাই খেয়াল করো। এখানে বলছে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে। তা মোট মুনাফা বের করার আগে আমাদের প্রথমে লাগে কি? নিট বিক্রয়। তাহলে আমরা অঙ্কের ভিতরে বিক্রয় কত টাকা ছিল? বিক্রয়ের টাকাটা আমরা আগে একটু লিখে নিই। বিক্রয় ছিল কত? 3,79,500। তাহলে আমরা প্রথমে লিখবো বিক্রয় 3,79,500।
3,79,500। এই বিক্রয় থেকে আমাদের বিক্রয় ভ্যাট কি করে দিতে হয়? বিয়োগ করে দিতে হয়। তাহলে আমরা লিখবো বিয়োগ বিক্রয় ভ্যাট। এই বিক্রয় ভ্যাট আমরা অলরেডি ক দাগে নির্ণয় করছি, তাহলে তোমরা লিখে দিবা ক থেকে পাই। তাহলে বিক্রয় ভ্যাট ক থেকে কত নির্ণয় করছিলাম আমরা? এই যে বিক্রয় ভ্যাট হচ্ছে 49,500, 49,500। তাহলে এটা আমরা বিয়োগ করে দিব। তাহলে 3,79,500 থেকে 49,500 যদি বিয়োগ করি, 3,79,500 মাইনাস 49,500 বিয়োগ করলে হয় কত? 3,30,000। এই 3,30,000-এর নাম হলো আমাদের নিট বিক্রয়। এই নিট বিক্রয় থেকে আমাদের কি বাদ দিতে হয়? বাদ দিতে হয় হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর 4টা জিনিস আসে। প্রথমে আসে প্রারম্ভিক মজুত পণ্য। একটু অঙ্কের ভিতর খুঁজবো প্রারম্ভিক মজুত পণ্য কই আছে। আমরা যদি একটু দেখি, এই যে আছে প্রারম্ভিক মজুত পণ্য। কত টাকা আছে? 75,000 টাকা আছে। তাহলে আমরা লিখবো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য 75,000 টাকা। আমরা প্রারম্ভিক মজুত পণ্য অলওয়েজ সেকেন্ড কলামে লিখি টাকা। ঠিক আছে, এরপর আমাদের প্রারম্ভিক মজুত পণ্যের পরে ক্রয় আনতে হয়। তো ক্রয় কয় টাকা দেওয়া ছিল একটু দেখি অঙ্কের ভিতরে। ক্রয় দেওয়া ছিল হচ্ছে 2,30,000 টাকা। তাহলে আগে প্রথমে লিখবো ক্রয়ের টাকা, ফার্স্ট কলামে লিখতে হয় 2,30,000 টাকা। এই ক্রয় থেকে আমাদের বিয়োগ দিতে হবে হচ্ছে ক্রয় ভ্যাট। ক্রয় ভ্যাট। এখন আমরা যদি একটু অঙ্কের ভিতর খেয়াল করি, ক্রয় ভ্যাট কই? ক্রয় ভ্যাট এটা আমরা একটু আগে নির্ণয় করছি, সরি। এই যে ক্রয় ভ্যাট হচ্ছে 30,000 টাকা। তাহলে আমরা এখানে বিয়োগ করে দিব কত হাজার? 30,000 টাকা বিয়োগ করে দিব। এবার 2,30,000 থেকে 2,30,000 থেকে 30,000 গেলে কয় লাখ থাকে? 2 লাখ থাকে। এইটার নাম হচ্ছে আমাদের কি? নিট ক্রয়। এরপর আমাদের কিছু যে প্রত্যক্ষ খরচ আছে, মজুরি, ডক চার্জ, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ক্রয় পরিবহন, জ্বালানি, নগর শুল্ক, এইগুলো আমরা খুঁজবো। তো চলো আমরা এগুলো একটু খুঁজি, দেখি অঙ্কের ভিতরে কই কই দেওয়া আছে। এই যে একটা আছে ডক চার্জ, এটা একটা প্রত্যক্ষ খরচ। জাহাজ ভাড়া একটা প্রত্যক্ষ খরচ। হ্যাঁ, আর যদি দেখি এখানে আর কোনো প্রত্যক্ষ খরচ নাই। এই পাশে দেখি এখানেও কোনো প্রত্যক্ষ খরচ নাই। আচ্ছা, এখানে মজুরি টজুরিও নাই, নাই, না থাকলে নাই, এখানেও নেই। ওকে, সমন্বয়ে যদি দেখি কিছু বলছে কিনা, না সমন্বয়ে কিছু বলে। তার মানে এখানে দুইটা প্রত্যক্ষ খরচ আছে। কি কি? একটা আছে ডক চার্জ আর একটা আছে জাহাজ ভাড়া। এই দুইটা প্রত্যক্ষ খরচ, তো এই দুইটা বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর যাবে। তো লিখবো ডক চার্জ বা জাহাজ ভাড়া। আচ্ছা, ডক চার্জ কত? 2,000 টাকা। জাহাজ ভাড়া কত? 3,000 টাকা। 2 আর 3। ডক চার্জ 2,000 আর জাহাজ ভাড়া 3,000। আচ্ছা, প্রত্যক্ষ খরচ আর নেই যেহেতু, সেহেতু আমরা এগুলো এবার যোগ দিতে পারি। 75,000 প্লাস 2 লাখ প্লাস 2 আর 3 5,000, তাহলে 2,80,000 হয়। এটা থেকে আমরা বাদ দিব কি? সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত টাকা? এটা অবশ্যই সমন্বয়ে দেওয়া থাকবে। এই যে সমাপনী মজুত পণ্য 95,000 টাকা। তাহলে এখানে আমরা বিয়োগ করে দিব কত? 95,000 টাকা। তাহলে 2,80,000 বিয়োগ 95,000 করলে হয় 1,85,000। এই 1,85,000 এই যে টাকাটা, এটা হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এবার আমরা কি করব? এবার আমরা আমাদের উপরে যে নিট বিক্রয় আছে, এই নিট বিক্রয় থেকে আমরা এই বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব। তাহলে 3,30,000 মাইনাস 1,85,000, উত্তর 1,45,000। আমরা একটু দেখি যদি, হ্যাঁ উত্তর মিলে গেছে। উত্তর হচ্ছে 1,45,000। তাহলে আমরা এখানে লিখবো কত? এবং অবশ্যই অবশ্যই জেড টেনে দিব এবং নিচে লিখে দিব এটার নাম কি? মোট মুনাফা। অলরাইট, সবাই বুঝতে পারছো তো? আচ্ছা আচ্ছা, বুঝবো কিভাবে লাভ বা ক্ষতি? এটা যদি প্লাস ফিগারে আসে, মানে বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় ছোট হয়, তাহলে তো এটা প্লাস ফিগারে আসবে 1,45,000। তাহলে এটা হলো মোট মুনাফা। আর যদি বিক্রয় ছোট হয় আর বিক্রিত পণ্যের ব্যয় বড় হয়, তাহলে ওইটা মাইনাস ফিগারে আসবে উত্তরটা, এবং ওইটা হয়ে যাবে নিট ক্ষতি। আচ্ছা, এবার প্রশ্নের গদাগে কি বলছে? গদাগে বলছে হচ্ছে, যদি একটু খেয়াল করি,
2023 সালের 31 ডিসেম্বর তারিখে সংরক্ষিত আয় বিবরণীর জের দিয়ে দিছে কত 1,48,500 টাকা ধরে মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় করতে বসে। তো চলো মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় করি। তার মানে এখানে বেসিক্যালি আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বসে। কি করতে বসে? আর্থিক অবস্থার বিবরণী। খদাক 150 বাকি। আর্থিক অবস্থার বিবরণী। প্রতিষ্ঠানের নাম, সাল এগুলো লিখে নিও। বিবরণ ঠিক আছে। আচ্ছা, যত প্রশ্ন আছে এগুলো পরে করো, ঠিক আছে। এখন একটা জিনিস বুঝাচ্ছি, এখন বুঝাচ্ছি গদাক, ঠিক আছে। এখন বুঝাচ্ছি গদাক, তোমরা এখন কদাক নিয়ে প্রশ্ন করো না। এটা এই অঙ্কটা করার শেষে তারপরে প্রশ্নটা করবা, কেমন? তোমাদের উত্তর না দিতে পারলে ব্যক্তিগতভাবে আমারই খারাপ লাগে বাবা। দেখো এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ। তাহলে চলো আমরা লিখে ফেলি দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ। দায় ও মালিকানা সত্ত্ব। খেয়াল করো, দায় ও মালিকানা সত্ত্ব, দায় ও মালিকানা সত্ত্ব সর্বপ্রথম কি আসে? শেয়ার মূলধন। শেয়ার মূলধন, শেয়ার মূলধনের ভিতর সর্বপ্রথম আমরা কি নেই? শেয়ার মূলধনের ভিতর আমরা সর্বপ্রথম নেই হচ্ছে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন। এই অনুমোদিত মূলধনের যে টাকাটা, এটা হচ্ছে তোমার অঙ্কের উপরে দেওয়া থাকে। তো এই অঙ্কের উপরে কিন্তু কোনো অনুমোদিত মূলধন নাই, তার মানে এই অঙ্কে অনুমোদিত মূলধন নাই। তাহলে আমরা লিখবো প্রতি শেয়ার শেয়ার ডট ডট টাকা দরে ডট ডট টি শেয়ার। এটা হলো ফাঁকা, এটা হচ্ছে ফাঁকা, মানে অনুমোদিত মূলধন এদের এটা এরকম মেনশন করা নাই, আমরাও দিব না। অনুমোদিত মূলধনের পরে কি আসে? ইস্যু বিলি ও আদায়কৃত মূলধন। কেমন? ইস্যু বিলি ও আদায়কৃত মূলধন। ইস্যু আলা, এটা অঙ্কের ভিতরে দেখো শেয়ার মূলধন দেওয়া আছে, এই যে শেয়ার মূলধন দেওয়া আছে প্রতিটি 10 টাকা দরে তোমার হচ্ছে 3 লাখ টাকা, ঠিক আছে। তাহলে শেয়ার সংখ্যা কত? তাহলে 3 লাখ রে, এই যে 3 লাখ টাকা, এই 3 লাখ হচ্ছে টাকা, আর এক একটার দাম কত? 10 টাকা করে। তাহলে 3 লাখ রে 10 দিয়ে যদি ভাগ দেই তাহলে হয় কত? 30,000। তাহলে 30,000 শেয়ার, হ্যাঁ 3 লাখ রে 10 দিয়ে ভাগ দিলে হয় কত? 30,000। তাহলে শেয়ার সংখ্যা বের হয়ে যাচ্ছে। এখানে এক একটা শেয়ারের দাম আছে আর মোট শেয়ারের টাকা দেওয়া আছে। এখন কতটা শেয়ার এটা দেওয়া নাই, তো এটা কত পিস শেয়ার বা কত খানা শেয়ার এটা দেওয়া নাই। তো কতটি শেয়ার দেওয়া আছে মানে দেওয়া নাই, এজন্য কি করতে হবে? 3 লাখ টাকাকে প্রতি শেয়ার, যে শেয়ার প্রতি যে মূল্য 10 টাকা করে দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমরা পাবো 30,000। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? প্রতি শেয়ার 10 টাকা দরে 30,000টি শেয়ার। গুণ দিলে হবে কত? 3 লাখ। এই 3 লাখ আমরা অবশ্যই কোন কলামে লিখে দিতে পারি? থার্ড কলামে। কিন্তু এটা আর জেড টানা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে শেয়ার মূলধন। শেয়ার মূলধনের পরে আমরা কার কাজ করি? শেয়ার মূলধনের পরে আমরা কাজ করি হচ্ছে সঞ্চিত উদ্ধৃত্তের।
তো সঞ্চিত উদ্ধৃত যদি খেয়াল করি, সঞ্চিত উদ্ধৃতির ভিতর 3টা আইটেম আসবে, ঠিক আছে? কয়টা আইটেম আসবে? 3টা আইটেম আসবে, অলরাইট। তো প্রথম আসে হচ্ছে হলো তোমার হচ্ছে হলো সংরক্ষিত আয়ের উদ্ধৃত। এখন অঙ্কের ভিতরে কিন্তু সংরক্ষিত আয়ের উদ্ধৃত দিয়ে দিছে, প্রশ্নের ভিতরে যদি খেয়াল করে যে দেওয়া আছে সংরক্ষিত আয়ের জের 1,48,500, তাহলে এটা নিয়ে ফেলি। সংরক্ষিত আয়, এটা কি প্রশ্নে প্রদত্ত? $1,48,500। আচ্ছা, সংরক্ষিত আয়ের পরে কি আছে? শেয়ার অধিহার। এখন অঙ্কের ভিতর দেখি শেয়ার অধিহার আছে কিনা। এই যে অঙ্কের ভিতর দেওয়া আছে শেয়ার অধিহার। শেয়ার অধিহার কত? 30,000 টাকা। এই 3টা আইটেমই আসবে, ঠিক আছে? এরপরে আসে কি? এরপর আসে সঞ্চিত উদ্ধৃত। এই অঙ্কে সঞ্চিত উদ্ধৃত নিয়ে ছোট্ট একটু কথা আছে, তো দেখি অঙ্কের ভিতর সঞ্চিত উদ্ধৃত আছে কিনা। আগে অবশ্যই থাকার কথা। আচ্ছা, এখানে নাই, পরেরটাই তো অবশ্যই থাকবে। এই যে সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, এই বানানটা একটু ভুল আছে। সাধারণ সঞ্চিতি 25,000 টাকা দেওয়া আছে। তো চলো আগে আমরা, এবং এই সাধারণ সঞ্চিতি রেওয়া মিলে দেওয়া আছে 25,000, আর সমন্বয় কি বলছে? সাধারণ সঞ্চিতি 55,000 সরি টাকায় উন্নীত করে, কিন্তু বলছে টাকায়। তাহলে আগে দেখি সাধারণ সঞ্চিতি 25,000, আগে সেটা লিখে ফেলি। এখন খেয়াল করো, আমার সাধারণ সঞ্চিতি দেওয়া আছে কি? সাধারণ সঞ্চিতি দেওয়া আছে 25,000। এখন সমন্বয় বলছে সাধারণ সঞ্চিতি 55,000 টাকা উন্নীত করতে বলে নাই, টাকা বলে নাই, কিন্তু বলছে টাকায়। এই যে একটা অন্ত্যস্ত আছে, কি আছে? একটা অন্ত্যস্ত আছে। এই যে খেয়াল করো, 55,000 টাকায়। এই 55,000 টাকায় মানে কি? তার মানে হচ্ছে আমার 25,000 আছে, এটা আমাদের 55,000-এ উন্নীত করতে হবে। তাহলে 25,000 যদি থাকে, ওইটা যদি 55,000 টাকায় উন্নীত করতে হয়, তাহলে আর কত টাকা লাগবে? তোমার হচ্ছে 55,000 মাইনাস 25,000 হয় 30,000 টাকা। তার মানে এই 30,000 টাকা এটা স্থানান্তর করলেই এটা 55,000 টাকা স্থানান্তর হবে। জিনিসটা বুঝো কিন্তু, আমার এই 25,000 টাকা সাধারণ সঞ্চিতি আছে। এখন এটাকে যদি আমি তোমার 30,000 টাকা খালি স্থানান্তর করি, তাহলে এটা কিন্তু 55,000 টাকায় উন্নীত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা লিখবো প্লাস স্থানান্তর। স্থানান্তর টাকাটা কিভাবে বের করলাম? 55,000 মাইনাস 25,000। 55,000 থেকে 25,000 বিয়োগ করলে হয় কত? 30,000। তাহলে এবার যদি এখানে যোগ দাও, যোগ দিলে দেখবা হচ্ছে কি 25 আর 30 কত? 25 আর 30 সেই 55,000-ই কিন্তু হয়। এই 3টাই সঞ্চিত উদ্ধৃত থাকে। তো এই 3টা মানে এই সঞ্চিত উদ্ধৃতির ভিতরে এই 3টা আইটেমই আসে। সো এবার এই 3টা যোগ দিয়ে দেবো। কত? 1,48,500 প্লাস 30,000 প্লাস 55,000 যোগ করলে হয় 2,33,500। ঠিক আছে? এটা হচ্ছে সঞ্চিত উদ্ধৃত। তাহলে 2টা আইটেম পাইলাম, শেয়ার মূলধন আর সঞ্চিত উদ্ধৃত, ঠিক আছে? এখনো কি লাগবে? আচ্ছা, সঞ্চিত উদ্ধৃতর পরে আসে কি? দীর্ঘমেয়াদী দায়। এখন আমরা একটু অঙ্কের ভিতর খুঁজি দীর্ঘমেয়াদী দায় আছে কিনা। দীর্ঘমেয়াদী দায় ঋণ, এই যে ঋণপত্র আছে, তাহলে ঋণপত্র দীর্ঘমেয়াদী দায়। তাহলে আমাদের আগে লিখতে হবে দীর্ঘমেয়াদী দায়। ঋণপত্র, ঋণপত্র কত টাকা? ঋণপত্র আছে 40,000 টাকা।
এই দীর্ঘমেয়াদী দায়ের টাকা অলওয়েজ থার্ড কলামে যায়, ঠিক আছে। আচ্ছা গেল। দীর্ঘমেয়াদী দায়ের পরে কি আসবে? দীর্ঘমেয়াদী দায়ের পরে আসে হচ্ছে চলতি দায়। এখন কোনগুলো চলতি দায় এগুলো তো তোমরা চেনোই, চলো আমরা ধীরে ধীরে খুঁজি। রেওয়া মিল সমন্বয় সব জায়গায় কোথায় কোথায় চলতি দায় দেওয়া আছে, ঠিক আছে, একটু খুঁজি। তো সুনাম স্থায়ী সম্পত্তি আসবে না, অফিস সরঞ্জাম স্থায়ী সম্পত্তি আসবে না, বিনিয়োগ সম্পত্তি আসবে না, প্রাপ্য হিসাবে একটা চলতি সম্পত্তি এটা আসবে না, আমরা খুঁজতেছি চলতি দায়। এরপরে যদি দেখি প্রারম্ভিক মজুত পণ্য খরচ আসবে না, ডক্টর এগুলো আসবে না, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আসবে না, এটা সংরক্ষিত আয়ের ভিতর চলে গেছে। শেয়ার মূলধনের কাজ হয়েছে, শেয়ার অধিহার সঞ্চিতি ও উদ্ধৃতির ভিতর অলরেডি হয়ে গেছে, এখানে কিছুই নাই। সাধারণ সঞ্চিতিতে কাজ হয়ে গেছে। দাবিহীন লভ্যাংশ একটা চলতি দেয়, মনে রাখবা দাবিহীন লভ্যাংশ একটা কি দেয়? চলতি দেয়। তাহলে দাবিহীন লভ্যাংশ কত টাকা? ৮,০০০ টাকা, এটা নিব আমরা। দাবিহীন লভ্যাংশ কত টাকা আছে? দাবিহীন লভ্যাংশ আছে ৮,০০০ টাকা। এরপর দেখি আর কি আছে। চলতি সম্পত্তি, প্রদেয় হিসাব একটা, সরি চলতি দায়, বারবার সম্পত্তি বলতেছে, এটা হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কি? একটা চলতি দায়, ঠিক আছে। সমন্বয়ে চলতি দায় নিয়ে কোনো কিছু, প্রদেয় হিসাব নিয়ে কিছুই বলা নাই, তাহলে প্রদেয় হিসাব টাকা আছে ৩৫,০০০। প্রদেয় হিসাব সংরক্ষিত আয়, এটা তোমার হচ্ছে গেল, এটা তো যায় হচ্ছে তোমার সংরক্ষিত আয় বিবৃতি, এটা তো আসবে না। বিক্রয় আসবে না, সমাপনী মজুত পণ্য চলতি দায়, চলতি সম্পদ আসবে না, শেয়ার মূলধন আসবে না। আচ্ছা এখানে আছে হচ্ছে শেয়ার মূলধনের উপরে লভ্যাংশ ঘোষণা করতে হবে, এই ঘোষিত লভ্যাংশটা আসবে, ঠিক আছে। ঘোষিত লভ্যাংশ একটা চলতি দায়, তাহলে আমরা আগে লিখে ফেলি ঘোষিত লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশ আছে কি? শেয়ার মূলধনের উপর 10%, তাহলে শেয়ার মূলধন দেওয়া আছে কত? শেয়ার মূলধন দেওয়া আছে হচ্ছে শেয়ার মূলধন দেওয়া আছে 3 লাখ, তাহলে 3 লাখের 10%, তাহলে 3 লাখের 10% করলে হয় কত? 3 লাখের 10% করলে হয় 30,০০০। এই 30,০০০ হলো ঘোষিত লভ্যাংশ। এই যে আয়কর সঞ্চিতি, মনে রাখবা সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি থাকে এটা হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি, নতুন আয়কর সঞ্চিতি। সমন্বয়ে যেটা থাকে নতুন আয়কর সঞ্চিতি। এই নতুন আয়কর সঞ্চিতি হলো একটা চলতি দায়, চলতি দায়। এই নতুন আয়কর সঞ্চিতিটা হচ্ছে তোমরা যখন ওই যে বিশদায় ভূমিতে কর পরবর্তী নিট মুনাফা করো না, ওই কর পরবর্তী নিট মুনাফা বের করার জন্য কি করো? বা কর পূর্ববর্তী নিট মুনাফার থেকে এই নতুন আয়কর সঞ্চিতিটা বিয়োগ দাও। তার মানে এই সমন্বয়ের এন্ট্রিটা এক যায় বিশদায় ভূমিতে, আরেকটা যায় হচ্ছে আর্থিক অবস্থার ভূমি চলতি দায়ের ভিতরে। তাহলে নতুন আয়কর সঞ্চিতি কত? নতুন আয়কর সঞ্চিতি হচ্ছে 15,০০০ টাকা, এটা একটা চলতি দায়। আর তোমরা বলতে পারো যে স্যার তাহলে রেওয়া মিলে যে আয়কর সঞ্চিতি থেকে ওইটা হলো পুরাতন আয়কর সঞ্চিতি, ওই পুরাতন আয়কর সঞ্চিতি আমরা কাজ করি হচ্ছে ইসে, ঠিক আছে, ওইটার কাজ করি হলো আমরা কিসে? ওই যে ওই সংরক্ষিত আয়ের ভিতরে যখন মানে যখন আমরা বন্টনের ভিতরে যখন আয়কর নিই, ওই আয়কর থেকে ওই রেওয়া মিলের পুরাতন আয়কর সঞ্চিতিটা বিয়োগ দিই। কেমন? শ্রমিক তহবিল স্থানান্তর, এটা কি সংরক্ষিত বিবরণীতে যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা তাহলে পেলাম কি? নতুন আয়কর সঞ্চিতি। আচ্ছা ভ্যাট চলতি হিসাব, এই যে ভ্যাট চলতি হিসাব যেটা আমরা নির্ণয় করছি, ঠিক আছে, ভ্যাট চলতি হিসাব কিন্তু একটা চলতি দায়, তো আমরা এই ভ্যাট চলতি হিসাবের উদ্ধৃতটাও নিব, ঠিক আছে। তো ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব যেটা আমরা ক দাগে নির্ণয় করছিলাম, ঠিক আছে, ক থেকে পাই কত টাকা? 500 টাকা। এবার এগুলো আমরা যোগ দিলে চলতি দায়গুলো আমরা পেয়ে যাব কত? 8,000 প্লাস 35,000 প্লাস 30,000 প্লাস 15,000 প্লাস 500, যোগ করলে হয় 88,500।
এবার আমরা এই চলতি দায় আছে ৮৮,৫০০, তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে ৪০,০০০, আচ্ছা এইদিকে আছে হচ্ছে হলো তোমার সঞ্চিত উদ্বৃত্তের ভিতর আছে ২,৩৩,৫০০, আর শেয়ার মূলধনের ভিতর আছে ৩,০০,০০০। ঠিক আছে, আমি অ্যামাউন্টগুলো একটু আবার যোগ দিই। ৩,০০,০০০ প্লাস ২,৩৩,৫০০ প্লাস ৪০,০০০ প্লাস ৮৮,৫০০, ৬,৬২,০০০। উত্তর কত? ৬,৬১,৫০০। কিরে ৫০০ টাকার কি হয়েছে? ওহো, আমি তো এই ভ্যাট চলতি হিসাবে এখানে নিছি কেন? ভ্যাট চলতি হিসাব তো আমরা বের করছি, এটা তো আর এখানে নেওয়া যাবে না। এই ৫০০ টাকায় ঝামেলা হয়েছে। তাহলে এখানে আসবে কত? তাহলে আসে হচ্ছে হলো ২,৬১,৫০০, ৬,৬১,৫০০। ঠিক আছে। আচ্ছা, এই ভ্যাট চলতি হিসাবটা এখানে কেন আসবে না? কারণ ভ্যাট চলতি হিসাবটা তো প্রশ্নে দেওয়া না, এটা তো আমরা বের করছি। সরি, ঠিক আছে। আচ্ছা, সবাই বুঝতে পারছো এটা? আচ্ছা, এটার হচ্ছে হলো প্রথম অংশ হলো এই প্রথম অংশ হলো দায় ও মালিকানা সত্ত্ব, শেয়ার মূলধন, সঞ্চিত উদ্বৃত্ত, এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়। অলরাইট। আর এটা আমরা কি লিখতে পারি? এটা আমরা লিখে দিতে পারি মোট দায় ও মালিকানা সত্ত্ব। এই যে এটা সোজা লিখে দেবো কি, মোট দায় ও মালিকানা সত্ত্ব। আচ্ছা, সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু ঝটপট জানো। আচ্ছা, এবার আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনটা সলিউশন করব। আচ্ছা, এই কোশ্চেনটাও আসছে কুমিল্লা বোর্ড ২৪ সালে, বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চলো আমরা এটা সলিউশন করি, কেমন? ঠিক আছে, সবাই পারবা আর্থিক বিবরণী, সমস্যা নাই, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কেমন? অলরাইট, ঠিক আছে। প্রশ্নের ক দাগে বলছি কি, প্রত্যক্ষ সেবার পরিমাণ নির্ণয় করো। প্রত্যক্ষ সেবা মানে হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়, তার মানে আমরা চলো বিকৃত পণ্যের ব্যয়টা নির্ণয় করে ফেলি, কেমন? প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয়। আচ্ছা, প্রত্যক্ষ খরচের পরিমাণ। এখন আসো, প্রত্যক্ষ খরচের ভিতরে আমরা যেহেতু বিকৃত পণ্যের ব্যয়, সর্বপ্রথম আমরা নিব প্রারম্ভিক মজুত পণ্য। কত টাকা? ৬০,৫০০ টাকা। প্রারম্ভিক ৬০,৫০০ টাকা। এরপর ক্রয় নিতে হবে। এখন দেখি অঙ্কের ভিতরে কি ক্রয় আছে। অঙ্কের ভিতরে ক্রয় আছে, ক্রয় থেকে ফেরত বিয়োগ যাবে। ঠিক আছে, এই ডেবিটে যেটা আছে এটা হচ্ছে হলো বিক্রয় ফেরত, আর ক্রেডিটে যেটা আছে এটা হলো ক্রয় ফেরত। ঠিক আছে, তাহলে আমাদের অবশ্যই ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ করতে হবে। তাহলে ক্রয় ফেরত কত? ৮,০০০। ঠিক আছে, তাহলে ক্রয় আছে ৪,০২,০০০ থেকে ৮,০০০ বিয়োগ করতে হবে। ক্রয় আছে ৪,০২,০০০
8,000, এটা থেকে 2,000 বিয়োগ করতে হবে, 4,08,000, এটা থেকে বাদ ফেরত দিতে হবে হচ্ছে হলো 2,000। ঠিক আছে, ক্রেডিটেরটা হচ্ছে হলো ক্রয় ফেরত, ডেবিটেরটা হলো বিক্রয় ফেরত। কেমন? $4,02,000 8,000, প্রথমেই তো ঠিক লিখছিলাম। এটা কিন্তু শূন্য। $4,02,000 থেকে 8,000 বিয়োগ করব, 3,94,000। কেমন? $3,94,000। আচ্ছা, ফেরত তো আমরা ডিরেক্ট তো লিখে ফেললাম, আর কোনো কাজ আছে কিনা ক্রয়ের সঙ্গে আমরা সেটা একটু দেখে নেই। ক্রয় বারটাও নেই রেওয়া মিলে, আর সমন্বয় ক্রয় রিলেট। আচ্ছা, সমন্বয়গুলো একটু পড়ি। ঠিক আছে, এই সমন্বয়গুলো একটু পড়ি। সমাপনী মজুত পণ্য হলো 70,500 টাকা দেওয়া আছে 1 নম্বর সমন্বয়। 2 নম্বর সমন্বয় কি আসবাবপত্র ও যন্ত্রপাতির উপরে 10% অবচয় ধার্য করতে হবে। 3 নম্বর সমন্বয় হলো মজুরির 3/1 অংশ বকেয়া রয়েছে, বিজ্ঞাপনের 4/1 অংশ বিলম্বিত করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে এখানে আমাদের মজুরি নিয়ে একটু কথা আছে, আর কোনো কথা নাই। তো এটাই হচ্ছে আমাদের এই 3,94,000 টাকা আমাদের নিট ক্রয়। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে কি প্রত্যক্ষ কিছু খরচ থাকে। প্রত্যক্ষ খরচ কি? মজুরি, ডক চার্জ, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ক্রয় পরিবহন, জ্বালানি, নগর শুল্ক, এইগুলা। কেমন? তো আমরা একটু অঙ্কের ভিতরে খুঁজি কই আছে প্রত্যক্ষ খরচ। এখানে প্রত্যক্ষ খরচ তো দেখতেছি না, নাই। পরে দেখি এখানে একটা প্রত্যক্ষ আছে মজুরি, ক্রয় পরিবহনও নাই, নাই। তাহলে মজুরি একটা আইটেমই আছে। বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন, এটা একটা পরিচালন ব্যয়। আচ্ছা, মজুরি কত টাকা? 12,000 টাকা। এখন সমন্বয় কি বলছে? মজুরির 3/1 অংশ বকেয়া রয়েছে। এইটা একটু বোঝার বিষয় আছে। 3/1 অংশ বকেয়া, তাহলে মজুরি আগে 12,000 লিখে ফেলি। আচ্ছা, বকেয়া যেহেতু আছে, বকেয়া আমরা কি করে সমন্বয় করি? যোগ করে সমন্বয় করি। আর অগ্রিম হইলে আমরা কি করি? বিয়োগ করি। এখন দেখো এখানে মজুরি দেওয়া আছে কত হাজার? বোঝো, মজুরি দেওয়া আছে 12,000। ক্লিয়ার? আচ্ছা, এখানে কি বলছে? মজুরি 3/2 অংশ বকেয়া আছে। 3/2 অংশ বকেয়া কত? 3/2 অংশ বকেয়া। অলরাইট, 3/2 অংশ বকেয়া। তাহলে 3/1 অংশ বকেয়া, সরি 3/1 অংশ বকেয়া। তাহলে 3/1 অংশ বকেয়া মানে কি? এই 3/1 অংশ বকেয়া মানে কি? যে 3 ভাগ আমার দেবার কথা, আমি 1 ভাগ দিছি। কয় ভাগ দিছি? 1 ভাগ দিছি। ঠিক আছে, 3/1 অংশ বকেয়া নাকি 3/2 অংশ? দেখি না। তিনের এক অংশই বকেয়া। ঠিক আছে, 3/1 অংশই বকেয়া। তাহলে 3/1 অংশ মানে কি? 3 ভাগ আমার দেবার কথা, তার মানে আমি এইখানে এই 3 থেকে 1 বিয়োগ করলে হয় কত? 2। তার মানে আমি 2 ভাগ দিছি। 3 ভাগ দেওয়ার কথা, কয় ভাগ দিছি? 2 ভাগ। আর 2 ভাগে দিছি 12,000। তাহলে আমার এই উপরের 1 ভাগ কি রয়েছে? বকেয়া রয়েছে। 3 ভাগ দেওয়ার কথা, আমি যদি 2 ভাগ দেই, তার মানে এই 1 ভাগ কি রয়েছে? বকেয়া রয়েছে। তাহলে 12,000কে 2 দিয়ে যদি ভাগ করি আর 1 দিয়ে যদি গুণ করি, তাহলে হয় কত? তাহলে হয় হচ্ছে হলো 6,000 টাকা। তাহলে মজুরি বকেয়া কত? 6,000 টাকা। কেমন? তাহলে 12 আর 6 কত? 18,000 টাকা। এটা হলো প্রত্যক্ষ মজুরি। এবার আমরা প্রত্যক্ষ খরচ, এবার আমরা এগুলো যোগ দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো আমরা প্রত্যেকটা আইটেম এবার যোগ দিব। ঠিক আছে, ঠিক আছে। 60,500 প্লাস 3,94,000 প্লাস 18,000 যোগ করলে হয় 4,72,500। এটার থেকে আমরা বাদ দিই হচ্ছে সমাপনী মজুত পণ্য, যেটা সমন্বয়ে দেওয়া থাকে। সমাপনী অঙ্কের ভিতর যদি দেখি, সমাপনী মজুত পণ্য দেওয়া আছে কত? 70,500 টাকা। $4,02,000। উত্তর মিলে গেছে, 4,02,000। জি,
ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের কি, এটাই হলো আমাদের প্রত্যক্ষ খরচ। অলরাইট, 4,02,000। সবাই বুঝতে পারছো? না বুঝতে পারলে কমেন্ট করো। ঠিক আছে, এটা ছিল ক দাগ। খ দাগে কি বলছে? মোট মুনাফা এত টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। তো চলো নিট মুনাফা বা একটা ক্ষতি নির্ণয় করি আমরা। তাহলে আমাদের প্রথমে বিশদায় ছক টানতে হবে। কেমন? প্রশ্ন দিকে খেয়াল করে, এখানে কিন্তু প্রশ্নে মোট মুনাফা দিয়ে দিছে। তাহলে মোট মুনাফা হচ্ছে 1,30,500। তাহলে আমরা প্রথমে লিখে ফেলবো মোট মুনাফা 1 লক্ষ। এটা থার্ড কলামে চলে যাবে যেহেতু প্রশ্নে দিয়ে দিছে মোট মুনাফা। আর মোট মুনাফা সবসময় থার্ড কলামে বসে। এটা হলো প্রশ্নে প্রদত্ত। প্রশ্নে এই মোট মুনাফা থেকে আমাদের পরিচালন ব্যয়গুলোকে বিয়োগ করতে হয়। কোনগুলোকে ব্যয় করতে হয়? পরিচালন ব্যয়গুলোকে বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখানে লিখবো বাদ পরিচালন ব্যয়। বাদ পরিচালন ব্যয়। অলরাইট, বাদ পরিচালন পরিচালন ব্যয়। এখন পরিচালন ব্যয়ের ভিতরে কি কি আসে তা আমরা একটু দেখি কি কি আসে পরিচালন ব্যয়ের ভিতরে। ঠিক আছে, তো পরিচালন ব্যয়ের ভিতরে আমরা বেতন নিতে পারি। প্রথমে বেতন যদি না থাকে তাহলে অন্য কি আছে দেখব। বিজ্ঞাপন খরচ একটা পরিচালন ব্যয়, অনাদায়ী পাওনা একটা পরিচালন ব্যয়, বেতন একটা পরিচালন ব্যয়, বহি খরচ একটা পরিচালন ব্যয়। ঠিক আছে, বহি খরচ একটা কি পরিচালন ব্যয়। অলরাইট, বহি পরিবহন আর কি, বহি পরিবহন একটা পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয় পাইলাম আমরা হচ্ছে এই কয়টাই 1, 2, 3, 4। আচ্ছা, তাহলে আমরা প্রথমে নেই বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ আছে কত? 1,20,000 টাকা। $1,20,000 একটু সমন্বয়ের দিকে খেয়াল করো। সমন্বয় কি বলছে? যে তোমার হচ্ছে হলো কি বিজ্ঞাপনের 4-এর 1 অংশ বিলম্বিত করো। বিজ্ঞাপনের 4 ভাগের 1 ভাগ বিলম্বিত করতে বলছে। ঠিক আছে, তাহলে বিজ্ঞাপন থেকে বিলম্বিত আমরা কি করি? বাদ দেই। তাহলে বাদ বিলম্বিত। বিলম্বিত কি বলছে? 4-এর 1 অংশ। তার মানে এই যে 1,20,000 টাকা, এই 1,20,000 4 ভাগের 1 ভাগ হচ্ছিল বিলম্বিত। ঠিক আছে, তাহলে 1,20,000 ভাগ 4 গুণ 1 করলে হয় কত? 30,000 টাকা। তাহলে 30,000 টাকা হলো বিলম্বিত। ঠিক আছে, তাহলে খরচ কত? 30,000 টাকা হলো বিলম্বিত। তাহলে 30,000 টাকা যদি বিলম্বিত হয় তাহলে আমার বাকি 90,000 টাকাই কি? বাকি 90,000 টাকাই হলো আমার খরচ। অলরাইট, বুঝাইতে পারছি? সিম্পল হিসাব যে আমার যদি 1,20,000 টাকার 4 ভাগের 1 ভাগ যদি বিলম্বিত হয়, বিলম্বিত মানে সম্পদ থাকে, তার মানে বাকি 90,000 টাকায় আমি কি করছি? খরচ করছি। আমার এই 1 ভাগ আসছে কোন জাত থেকে? আমরা যখন 4টা ভাগ করছি, হ্যাঁ, 4টা ভাগের 1 ভাগ হলো এই উপরে 1 ভাগ হলো বিলম্বিত। তার মানে এই 1 ভাগ বিলম্বিত মানে কি? 4 দিয়ে ভাগ দিলে আমার ওই 1 মানে 1 ভাগ পাচ্ছি। আর আমার ওই সেই 1 ভাগই তো বিলম্বিত, তাই না? যদি এখানে বলতো 2 ভাগ, তাহলে আমরা কি করতাম? এই 30,000-এ 2 দিয়ে গুণ দিয়ে 60,000 লিখতাম এখানে। তারপর 1,20,000 থেকে 60,000 বিয়োগ করে 60,000 বের করতাম। এখন আমাদের বিলম্বিত বলছে 1 ভাগ,
আর টোটাল বিজ্ঞাপনকে 4টা ভাগে ভাগ করতে বলছে, তাহলে 4টা ভাগে ভাগ দিলে 1 ভাগ বের হয়, ওই 1 দিয়ে গুণ করলে হবে কত? 30,000কে 1 দিয়ে গুণ করলে 30,000ই হয়, 1,30,000 বিয়োগ করলে 90,000 হয়। এটা হলো বিলম্বিত বিজ্ঞাপনের কাজ করলাম, কেমন? নেক্সট কোশ্চেনে নেক্সটে আমরা কি দেখি, কি পাইছিলাম? বিলম্বিত সরি অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা একটা মুনাফা জাতীয় ব্যয়, এটা পরিচালন ব্যয়ের ভিতর যাবে। অনাদায়ী পাওনার সঙ্গে কোনো সমন্বয় নাই, ঠিক আছে? অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এরকম কোনো কথা বলা নেই। তাহলে অনাদায়ী পাওনার অ্যামাউন্টটা কত? 3,000 টাকা। তাহলে আমরা এটা লিখে ফেলি, অনাদায়ী পাওনা। গতকালই অনাদায়ী পাওনার অনেক কাজ করাইছিলাম তোমাদের, ঠিক আছে? বেসিকও বুঝাই দিছিলাম। 3,000 টাকা, এটা একদম থার্ড কলমে লিখবো, যেহেতু এর সঙ্গে কোনো কাজ বা সমন্বয় নাই। নেক্সট কি আছে? বেতন আছে 18,000। তা বেতন নিয়ে তো কথা আছে নাকি? বেতন নিয়ে কোনো সমন্বয় আছে? না, সমন্বয়। তাহলে বেতন 18,000 সরাসরি বসে যাবে। বেতনের পর আছে বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন 7,000 টাকা বসে যাবে। $7,000 বসে যাবে, অলরাইট। আচ্ছা, আরেকটা পরিচালন ব্যয় আছে, সেটা হলো এই আসবাবপত্র ও যন্ত্রপাতির অবচয়। অবচয় কিন্তু একটা পরিচালন ব্যয়, তার মানে এটা আমাদের নিতে হবে। তাহলে আসবাবপত্র ও যন্ত্রপাতির অবচয় আগে লিখে আসি। আচ্ছা, কত পার্সেন্ট অবচয় ধার্য করতে বলছে? 10%। তাহলে আসবাবপত্র আছে কত টাকা? আসবাবপত্র আছে হচ্ছে কত? আসবাবপত্র আছে হচ্ছে 1,10,000। 1,10,000 10% করতে হবে। 1,10,000 এর কত পার্সেন্ট? 10%। 1,10,000 10% করলে হয় কত? 11,000 হয়। আর যন্ত্রপাতি কয় টাকা দেওয়া আছে? এই যে যন্ত্রপাতি দেওয়া আছে 1,50,000। 1,50,000 উপরে 10% অবচয় ধার্য করতে হবে। 1,50,000 10% করলে হয় কত? 1,15,000 টাকা, সরি। আচ্ছা, আর কোনো পরিচালন ব্যয় নাই। এবার চলো আমরা বিসমিল্লাহ বলে যোগ দিই। 90,000, 3,000, 18,000, 7,000, 11,000, 15,000, 1,44,000। ঠিক আছে, এটা হলো পরিচালন ব্যয়। এবার আমরা এগুলো যোগ দিব, সেটা বিয়োগ দিব। তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করলে আমরা পরিচালন মুনাফা পাই। ঠিক আছে স্যার, পরীক্ষা গেলে কোচিংয়ে গেলে কি মিষ্টি খাবেন 100 এর জন্য? অবশ্যই মিষ্টি খাও, শুধু মিষ্টি না, তুমি যা খেতে চাবে তাই খাওয়াবো, সমস্যা নেই। কেমন স্যার? ঘড়িটার দাম কত? এটা একদম ডুপ্লিকেট ঘড়ি, রোলেক্সের। বুঝতে পারছো? রোলেক্সের ঘড়ি পরার মতন আর্থিক যে মানে যে সামর্থ্য, সেটা এখনো আমার হয়নি, তবে কোনো একদিন হয়তো বা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা রোলেক্সের একদম কোলনের কোলন, মানে এটা মানে ওই ফুটপাতে কিনতে পাওয়া যায় এরকম টাইপের। ঠিক আছে, যদিও অনলাইন থেকে কিনছি, ওই ফুটপাতেই ধরে মনে করতে পারো আর কি। আচ্ছা, 1,30,500, 1,30,500 মাইনাস 1,44,000, তাহলে হয় 1,30,500 মাইনাস 1,44,000। $13,500 টাকা আসে মাইনাস। ঠিক আছে, পরিচালন মুনাফা, পরিচালন
আচ্ছা, এখানে একটা ক্যালকুলেশন একটু হয়েছে। এটা হলো, দেখো এগুলা তোমরা ভুল জীবনে করবা না, এটা আমার হচ্ছে, কেন হচ্ছে এটা আমিও বুঝতেছি, ঠিক আছে। এখানে দেখো বিজ্ঞাপন খরচ বিলম্বিত করতে বলছে, ঠিক আছে। বিজ্ঞাপন খরচ হচ্ছে হলো তোমার 22,000 টাকা। বিজ্ঞাপন খরচ হলো তোমার 22,000 টাকা। হ্যাঁ, আর তুমি দেখো এখানে আমরা বিজ্ঞাপন খরচ কত নিছি, দেখো বিজ্ঞাপন খরচ দিতে 1,20,000 টাকা। এই মিস্টেক তোমাদের হবে না, আমার হচ্ছে, বাট তোমাদের এটা হবে না, ঠিক আছে। বিজ্ঞাপন খরচ 22,000, নিয়ম ঠিক আছে, আমি যে ফরম্যাট বুঝাইছি, যা বুঝাইছি 100% ঠিক আছে, খালি সংখ্যাটা এখানে আমি দেখে লেখার সময় ভুল লিখছি। তোমরা এটা, তোমাদের এটা কখনোই হবে না, ঠিক আছে। তাহলে 22,000, এই 22,000কে আমরা 4 দিয়ে ভাগ করব, 1 দিয়ে গুণ করব। 5,500 হয়, তাহলে 5,500 বিয়োগ করব, 16,500 হয়। ঠিক আছে। আরেকটা দেখো, সেটা হচ্ছে এই বেতনের সঙ্গে কাজ আছে, যেটা আমার প্রশ্নেই লেখা নাই কিছু, ঠিক আছে। এই যে বেতন, এই বেতনের পাশে কি কাজ লেখা আছে? বেতনের পাশে লেখা আছে 9 মাস, যেটা এখানে লেখা ছিল না, ঠিক আছে। তো এটা হবে 9 মাস, এটা প্রিন্টিং এর প্রবলেম হয়েছে, এক্সট্রিমলি সরি, ঠিক আছে। 9 মাস প্রশ্নে নাই, তাই আমি সলিউশনও করতে পারি না, কিন্তু তোমরা এটা করতে পারবা ইনশাল্লাহ। কেমন? আসলে আমি এটা কারেক্ট করে দিচ্ছি। তাহলে 9 মাসে দিছো তুমি কত হাজার টাকা? 18,000 টাকা। তাহলে এখন বকে আছে কয় মাস? 12 মাসের অঙ্ক, 9 মাস দিছো, 9 মাসে 18,000 টাকা দিছো, তাহলে এখনো 3 মাস বাকি। তাহলে 18,000কে তাহলে 18,000কে কত দিয়ে ভাগ দিবা? 9 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে গুণ দিবা, তাহলে বকেয়াটা বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 18,000 এটা আগে একটু লিখে ফেলো। বেতন 18,000, এটা এখানে লিখবা যোগ বকেয়া। এই বকেয়াটা কেমনে বের করছি? 18,000-এর তোমার হচ্ছে হলো ভাগ 9 গুণ 3, কেমন? 9 মাস দিছি, তাহলে 2,000 টাকা প্রত্যেক মাসের, গুণ 3, 6,000 টাকা। তাহলে বকেয়া হচ্ছে হলো 6,000 টাকা। তাহলে 18 আর 6 যোগ করলে হয় কত? 18 আর 6 যোগ করলে হয় হচ্ছে হলো 24,000। এবার তো হওয়া উচিত, দেখি কত হয়। 16,500 প্লাস 3,000 প্লাস 24,000 প্লাস 7,000 প্লাস 11,000 প্লাস 15,000 যোগ করলে হয় 76,500। এবার হয়েছে 76,500, ঠিক আছে বাবারা। তোমাদের এই প্রবলেম হবে না, কারণ আমি এটা দেখতে ভুল করতেছি, বুঝছো। কিন্তু তোমাদের এই প্রবলেম হবে না, তোমাদের তো কোশ্চেন সামনে থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ। অলরাইট, আচ্ছা তাহলে 1,30,500 থেকে বিয়োগ করতে হবে 76,500, বিয়োগ করলে হয় কত? 54,000। এই 54,000-এর নাম হলো পরিচালন মুনাফা। এই যে পরিচালন মুনাফা, এই পরিচালন মুনাফার সঙ্গে অন্যান্য আয় বা অপরিচালন আয়গুলোকে আমরা যোগ করি এবং অপরিচালন বা অন্যান্য ব্যয়গুলোকে আমরা বিয়োগ করি, ঠিক আছে। ঠিক আছে, খেয়াল করো। এখন অপরিচালন আয় কি কি আছে, ঠিক আছে। অপরিচালন আয় কোনগুলো? কমিশন প্রাপ্তি, বিনিয়োগের সুদ, প্রদত্ত ঋণের সুদ, তারপর হচ্ছে তোমার শিক্ষানবিশ স্যালামি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা, এগুলো হচ্ছে তোমার কি অপরিচালন বা অন্যান্য আয়। তো এখন দেখি এগুলোর ভিতর অন্যান্য আয় কি আছে। এই যে 10% বিনিয়োগের সুদ, এটা একটা অন্যান্য আয়, কারণ বিনিয়োগের সুদ আমাদের জন্য একটা আয়। তাহলে 10% কত? 1,20,000 টাকার 10%, তো এটা একটা আয়। তাহলে আয় যেহেতু একটা পাইছি, আগে লেখা নি। যোগ যোগ অপরিচালন আয়। এখন এই অপরিচালন আয়ের ভিতরে আমরা কি নিব? বিনিয়োগের সুদ।
পরীক্ষা হলে আর্থিক বিবরণী করা শুরু করবা, মিলাইতে পারো আর না পারো আর্থিক বিবরণী করা শুরু করবা ইনশাল্লাহ, কেমন? আচ্ছা দেখো, বিনিয়োগের সুদ। এখন দেখো বিনিয়োগের সুদ, বিনিয়োগ দেওয়া আছে এখানে, আবার তারিখ দেওয়া আছে 1/9/2023। তাহলে বিনিয়োগের হলো 1,20,000-এর 10%, 1,20,000-এর কত পার্সেন্ট? 10%। এখন আবার এখানে আবার যেহেতু তারিখ দেওয়া আছে, সো তারিখের একটু কাজ আছে। 1/9/2023 তারিখে তুমি বিনিয়োগটা করছো, তাহলে অঙ্কটা করতেছো ডিসেম্বর মাসে। কোন মাসে? ডিসেম্বর মাসে। এখন এই 9 থেকে ডিসেম্বর 12 মাস পর্যন্ত কয় মাস হয়? গুনো 9, 10, 11, 12। যেহেতু 1/9 আছে তার মানে 9 মাসটা ধরবা, 9 থেকে 12 পর্যন্ত গুনো, 9, 10, 11, 12। আর এখানে যদি 31/9 থাকতো বা 30/9 থাকতো তাহলে কি করতো? 9 বাদ দিয়ে গুনতা, 10, 11, 12, তখন তো 3 মাস। কিন্তু এখন 9 মাস ধরবো, কারণ এখানে 1 তারিখ থেকে, মানে 1 তারিখ থেকে 9 মাসটা শুরু হয়েছে, মানে 1 তারিখে বিনিয়োগ করছো, তার মানে এই পুরো 9 মাসটা তুমি ওইটা বিনিয়োগটা তোমার ধরতে হবে, যেহেতু তুমি 1 তারিখে বিনিয়োগ করছো, তা 9 মাসটা ধরবা, 9, 10, 11, 12, 4 মাসের। তাহলে আমরা এই যে টাকাটা বের করছি, এই টাকাটা হচ্ছে 12 মাসের, যে কোনো পার্সেন্টেজ করলে 12 মাসের বের হয়। তাহলে এটাকে আমরা 4 দিয়ে গুণ করব, হচ্ছে 12 দিয়ে ভাগ করব, কেমন? আচ্ছা, তাহলে 1,20,000 গুণ 10%, 12,000 গুণ 4 ভাগ 12 করলে হয় 4,000 টাকা। তাহলে বিনিয়োগের সুদ 4,000 টাকা। এখন এই 4,000 টাকা কি আমরা সেকেন্ড কলামে লিখবো না একদম থার্ড কলামে লিখবো? এটা ডিপেন্ড অন যে আমাদের অঙ্কের ভিতরে আর কোনো অন্যান্য আয় বা অন্যান্য ব্যয় আছে কি না। একটু খুঁজি, চলো দেখি অঙ্কের ভিতরে আর কোনো অন্যান্য আয় আছে কি না। ঠিক আছে, আচ্ছা এখানে নাই, এই পাশে দেখি, নাই, নাই। আচ্ছা এবার একটু ব্যয় খুঁজি, নাই, অন্যান্য ব্যয়ও নাই। অন্যান্য ব্যয় তো বুঝো যে শিক্ষানবিশ ভাতা টাতা ওইগুলো আর কি। ঠিক আছে, আচ্ছা তো অন্যান্য ব্যয়ও নাই, তার মানে একটাই আছে অন্যান্য আয়। ঠিক আছে, এটা করে বেরোয়েছে কত? 4,000। তাহলে এখানে 4,000 যোগ করে দিবা। তাহলে 54,000 আর 4,000 যদি যোগ দেই তাহলে আমরা পাই হচ্ছে 58,000। এই 58,000-এর নামই হচ্ছে নিট মুনাফা। উত্তর কত? উত্তর 58,000। জি, উত্তর মিলে গেছে। আই হোপ তোমরা বুঝতে পারতেছো। ঠিক আছে, আই হোপ তোমরা বুঝাইতে পারতেছো, কেমন বুঝতে পারতেছো? চ্যাপ্টার 4 করবা কি না? দুইটা ইজি হবে, প্লিজ বলেন। হ্যাঁ, চ্যাপ্টার 4 করো, চ্যাপ্টার 4 করো, এখান থেকে দুইটা কোশ্চেন আসবে, তোমরা পারবা আই হোপ। ঠিক আছে, স্যারও অনেকবার বলছিল খেয়াল করে শুনতে পারতেন। কি খেয়াল করে শুনতে পারতো বাবা? বছর শেষে, এবার দেখো আগের যে আর্থিক বিবরণী করছে ওখানে কিন্তু দায় ও মালিকানা সত্ত্ব করছে, আর এখানে কি বলছে? বছর শেষে মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে বলছে। তার মানে এখানে সম্পত্তির অংশটা দেখাইতে বলছে। তো চলো আমরা সম্পত্তির অংশটা দেখাই। আচ্ছা, আর্থিক অবস্থার বিবরণী সর্বপ্রথম আমাদের কি নিতে হয়? স্থায়ী সম্পত্তি, এবং এটা বাধ্যতামূলক। তোমরা কিন্তু অবশ্যই স্থায়ী সম্পত্তিটাকে আগে নিবা, কেমন? ঠিক আছে, তাহলে লিখলাম স্থায়ী সম্পত্তি। তো স্থায়ী সম্পত্তি হিসাবে যদি দেখি অঙ্কের ভিতরে কি কি স্থায়ী সম্পত্তি ছিল? দুইটা স্থায়ী সম্পত্তি ছিল। কি কি ছিল? একটা ছিল আসবাবপত্র 1,10,000। তাহলে আগে লিখে নি আসবাবপত্র 1,10,000।
এটা থেকে বাদ হবে পুঞ্জীভূত অবচয়। শুধু অবচয় লেখা যাবে না, অবশ্যই পুঞ্জীভূত অবচয় লিখবা। পুঞ্জীভূত অবচয় 10% ছিল, 10% করলে হয় কত? 11,000। আর কি ছিল? যন্ত্রপাতি ছিল। যন্ত্রপাতি একটা স্থায়ী সম্পত্তি, কেমন? যন্ত্রপাতি ছিল 1,50,000। এক লক্ষ 15,000 হয়। চলো এই দুটো আমরা এবার বিয়োগ দেব। 1,10,000 মাইনাস 11,000, 99,000। 1,50,000 মাইনাস 15,000, 1,35,000। তো এই দুইটা স্থায়ী সম্পত্তি ছিল, আর কোন স্থায়ী সম্পত্তি নাই। তো এই দুইটা আমরা যোগ দেবো। 1,35,000 প্লাস 99,000 যোগ করলে হয় 2,34,000। আচ্ছা, স্থায়ী সম্পত্তি পেলাম। স্থায়ী সম্পত্তির পরে কি আসে? স্থায়ী সম্পত্তির পরে আসে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এই অঙ্কের ভিতরে বিনিয়োগ কি আছে? প্রদত্ত ঋণ, প্রদত্ত ঋণ, কিন্তু প্রদত্ত ঋণ বা বিনিয়োগ, এই যে আছে বিনিয়োগ আছে, তার মানে আমরা এটা নিব। দীর্ঘমেয়াদী %10 বিনিয়োগ। কত টাকা ছিল? 12,000 টাকা, সরি 1,20,000 টাকা। দেখছো, এই বিনিয়োগের টাকা একদম থার্ড কলামে লিখবো, 1,20,000 টাকা, রাইট? আচ্ছা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরে কি আছে? চলতি সম্পত্তি। এখন অঙ্কের ভিতর দেখবো যে কি কি চলতি সম্পত্তি আছে, কি কি চলতি সম্পত্তি আছে, ঠিক আছে? তো চলো আমরা একটু খুঁজি কি কি চলতি সম্পত্তি আছে, একটু খুঁজি প্রথম থেকে। চলতি সম্পত্তি যদি দেখি, প্রাপ্য হিসাবে একটা চলতি সম্পত্তি একটা পাইলাম। এই বিনিয়োগের সুদ আছে, এটা একটা চলতি সম্পত্তি পাইছি। আর বা পতন দেবে, এগুলো আছে। তাহলে প্রাপ্য হিসাব, তাহলে প্রাপ্য হিসাব আছে 70,000। প্রাপ্য হিসাব নিয়ে নিচে সমন্বয়ে কোনো কিছু বলা আছে? নাই। প্রাপ্য হিসাব 70,000 আগে নিয়ে ফেলি। প্রাপ্য হিসাব 70,000 টাকা প্রাপ্য হিসাবে। এরপর আছে হলো এই যে বকেয়া বিনিয়োগের সুদ। বকেয়া বিনিয়োগের সুদ, এটা কত টাকা বের হয়েছিল? এই যে বিনিয়োগের সুদ বের হয়েছিল 4,000 টাকা। ঠিক আছে? আচ্ছা, বকেয়া বিনিয়োগের সুদ পেলাম। এই পাশে আসি, বেতন মজুরি এগুলো আসবে না। সমাপনী মজুত পণ্য 70,500। সমাপনী মজুত পণ্য একটা চলতি সম্পত্তি, অবশ্যই নিব সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য। আচ্ছা, মজুরি বকে আছে, খরচের বকেয়া চলতি দেয়, বিলম্বিত বিজ্ঞাপন একটা ভুয়া সম্পত্তি। আপাতত কিন্তু আর কোনো চলতি সম্পদ দেখছি না, তোমরা একটু দেখো তো আছে কিনা। নাই। ঠিক আছে, এবার আমরা এগুলো যোগ দিই। উনচল্লিশ, 939 আর 60-এর মতন লাগবে, হয়ে যাবে না এখনই। আচ্ছা, তো এই তিনটাই আছে চলতি সম্পদ। তো বিসমিল্লাহ বলে যোগ দেই। 70,000, 4,000, 70,500।
যোগ করলে 1,44,500। আচ্ছা, এরপরে একটা বিলম্বিত বিজ্ঞাপন আছে। বিলম্বিত বিজ্ঞাপন কি একটা অলিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি? চলো আমরা অলিক সম্পত্তিটা নেই, ঠিক আছে। অলিক সম্পত্তির ভিতর কি আসবে? বিলম্বিত বিজ্ঞাপন আসবে। বিলম্বিত বিজ্ঞাপন কিন্তু আমরা অলরেডি নির্ণয় করছি, ঠিক আছে। এই যে এখানেই নির্ণয় করছি, এই যে বিলম্বিত কত, 5,500 টাকা। আর কোন স্থায়ী সম্পত্তি, আর কোন সম্পত্তি নাই, 4 প্রকার সম্পত্তি আমরা নিয়েছি। সো এবার আমরা একটু যোগ দিতে পারি। 2,34,000 প্লাস 1,20,000 প্লাস 1,44,500 প্লাস 5,500, 5,04,000। হ্যাঁ, 5,04,000 উত্তর মিলে গেছে। এইচএসসি 25 ব্যাচ, এই যে তোমাদের জন্য লাস্ট ক্লোজ করলাম, ঠিক আছে, ক্লোজিং করলাম লাস্ট। এটার নাম হচ্ছে মোট সম্পত্তি।
দেখ, তোমাদের কমেন্টগুলো পড়তেছিলাম, তোমাদের অনেক মিস করব। এই এইচএসসি 25 ব্যাচ থেকে অনেক কিছুই পেয়েছি, অনেক অভিজ্ঞতা, দীর্ঘ জার্নি তোমাদের সঙ্গে ছিল। এটা আসলে কোনোভাবেই ভোলার না, ঠিক আছে। আসলে এক একটা ব্যাচ আসে, প্রত্যেকটা ব্যাচই সঙ্গে কিছু না কিছু স্মৃতি থাকে। তোমাদের ব্যাচে আসলে মানে সাকসেসটা আসছে তোমাদের ব্যাচ থেকে, মানে ভাবতে পারিনি এত দ্রুত যে এত দূর আগায় যাব, বা হচ্ছে তোমার এই যে দেখো আমাদের সাবস্ক্রাইবার আর হচ্ছে 40 জন সাবস্ক্রাইবার হইলে 1 লাখ হবে। তো এটা আসলে তোমাদের দ্বারা সম্ভব হয়েছে। সবারই কন্ট্রিবিউশন ছিল, 21 সাল, 20 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল, সবার অবদান ছিল, কিন্তু তোমাদের অবদানটা বেশি এই 1 লাখ সাবস্ক্রাইবার হবার পিছনে। আজকে অলমোস্ট একদিনের ভিতরে 1000 মানুষ সাবস্ক্রাইব করছেন, এই যে এখনো করতেছেন প্রতিনিয়ত। তো যাক, তোমরা সবাই ভালো থাইকো। আমি যে তোমাদের অ্যাডভাইস করব এরকম যোগ্যতা তো আর আমার নাই, তবে তোমাদের জন্য মন থেকে দোয়া করি যেন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফ্যামিলির সবাইকে নিয়ে হাসি খুশি থাকো, সুন্দর একটা লাইফ লিড করো। এটা মন থেকে দোয়া করি তোমাদের জন্য। আমার মতন একটা সামান্য ক্ষুদ্র মানুষের সঙ্গে তোমরা দীর্ঘদিন ছিলে, আমার অফলাইনের অনেক স্টুডেন্ট এবং তোমরা অনলাইনেরও তো আরো অনেক বেশি। তো আমার সঙ্গে দীর্ঘদিন ছিল আমার সঙ্গে, এবং তোমাদের ব্যাচের, তোমাদের এইখানে অনেকেই আছে অনলাইনে যারা ক্লাস করতেছো, যারা আমার কাছে অলমোস্ট হয়তো বা 9-10 থেকে পড়ো, 9 থেকে আমাদের কন্টেন্ট দেখো অল্প স্বল্প, এই আর কি। আর আমার কাছে আমার অফলাইনে এমন স্টুডেন্ট আছে যে হয়তো বা ক্লাস 7-8 থেকে আমার কাছে পড়ে, এই ইন্টারমিডিয়েট এইচএসসি 25 ব্যাচ আমার কাছ থেকে চলে গেল তারা। তো এটা অ্যাজ এ স্যার হিসাবে যেমন একদিক থেকে, মানে তোমাদের স্যার হিসাবে একদিক থেকে যেমন যে একদিক থেকে এটা একটা গর্বের বিষয় যে না, দীর্ঘদিন যাবত একটা সার্ভিস দিতে পারা, হ্যাঁ, এটা একটা অনেক প্রাউডের একটা বিষয়, ভালো লাগা, একটা ভালো ফিল করার একটা বিষয়। আবার অন্য দিক থেকে অনেক বেদনার। এই যে এইচএসসি 25 ব্যাচ আমরা এবার লাস্ট শুট, ফার্স্ট শুট এবং ফিনান্স কোর্স মিলে 1364 জন স্টুডেন্ট পড়াইছে। তো ম্যাসিভ স্টুডেন্ট। গতবার আমরা মাত্র 700 স্টুডেন্ট পড়াইছি, এই বছর পড়াইলাম এইচএসসি 25 ব্যাচে 1364 জন, 1 লাখ সাবস্ক্রাইবার, ডিজিটাল বোর্ড কিনলাম তোমাদের থ্রু, ইভেন অনেক অনেক কিছু যেগুলো আমি আসলে বললে আসলে শেষ হবে না। তবে সব থেকে বড় গিফট যেটা তোমরা এইচএসসি 25 ব্যাচ আমাকে দিয়ে গেলে, সেটা হচ্ছে এই 1 লাখ ফ্যামিলি মেম্বার্স। আমি তোমাদের অনেক মিস করব। আর আমাকে তোমরা যে ভালোবাসা দিছো, যে দায়িত্ব দিছো, আমি যেন তোমাদের পরবর্তী যারা আসবে তাদেরকে আমার সর্বাত্মক দিয়ে চেষ্টা করতে পারি, তাদের পিছনে অবদান রাখতে পারি। আমার এই চ্যানেলটা নিয়ে অনেক স্বপ্ন ছিল, আমি সবকিছু পূরণ করতে পারিনি, তবে অনেক স্বপ্ন পূরণ করার জন্য যে অনুপ্রেরণাটা দরকার, এটা সব থেকে বেশি তোমাদের কাছ থেকেই পাইছি। আর এটা তো দেখো সংখ্যাই প্রকাশ পেয়ে যাচ্ছে, আর মাত্র 19টা সাবস্ক্রাইবার হইলে আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো তোমরা সবাই দোয়া করো আমার জন্য মন থেকে, এটা আমি আসলে চাই। আমাদের চ্যানেলটার জন্য দোয়া করিও। আর এই আমার আর নতুন করে কোনো কিছু বলার নাই। সামনে হয়তোবা তোমাদের ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং আছে, এগুলো আমরা হয়তোবা তোমাদের একটা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করব। এবং ফিনান্স তো আমি নিজেই তোমাদের পড়াবো A to Z, একদম প্রথম দ্বিতীয় আমি ধরে ধরে তোমাদের রিভাইজ করাই দিব। তো এইটাই আর কি। আর সামনে হয়তোবা তোমরা যখন অ্যাডমিশনে যাবে, অ্যাডমিশনে হয়তোবা আমাকে তোমরা পেতে পারো। আমি তোমাদের একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো অ্যাডমিশনে, একটা বেস্ট একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো অ্যাকাউন্টিংয়ে। আর পাশাপাশি সমস্যা কোনো পাশাপাশি হচ্ছে তোমরা যারা আমার সঙ্গে অনার্সে যারা থাকবে, ঠিক আছে, এই রাকিব,
ঠিক আছে গাইস, আমাকে একটু আনন্দ করার বিষয়, ঠিক আছে? হয়ে গেছে, আর মাত্র 7 জন সাবস্ক্রাইবার দরকার, আমরা একটু আনন্দ করি, ঠিক আছে? তো এটা একটু দিও তো, ওই যে যেটা আর কি, এটা দাও, আমি রেডি, ঠিক আছে? তোমরা এই করলেই হচ্ছে। আসলে একদিক থেকে মন খারাপ, এটা কি, এটা মোচড় দিলে হয়ে যাবে? আর মাত্র 4টা, ঠিক আছে? আর মাত্র 4 জন সাবস্ক্রাইব করলে আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? 2, আর মাত্র 2 জন সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ তোমরা কেউ 2 জন সাবস্ক্রাইব করে দাও প্লিজ। 99,998, জাস্ট 2 জন সাবস্ক্রাইব করো। ও মাই গড, আর একটা, আর একজন প্লিজ সাবস্ক্রাইব করো, কেউ একজন প্লিজ, কেউ একজন সাবস্ক্রাইব করো। ইয়েস! হচ্ছে না তো, এই হলো না কেন? হচ্ছে না, ওটা সরে গেল কেন? হ্যাং হয়েছে, টাইম দে, টাইম দে, টাইম দে। 100 के डाल। হ্যাঁ, ये 105। হ্যাং করছে আসলে, বুঝছো? হ্যাং করছে, ওয়েট কর, ওয়েট কর। ভাই ভিডিওটা এদিকে নিয়ে আসো ভাই, ভিডিওটা নিয়ে আসো। নিয়ে আসো, সমস্যা নেই, এই লাইভেই আসো, সমস্যা নেই, প্রবলেম নেই। ভিডিওটা নিয়ে আসো। এই যে শুরু স্যার, কেক রেডি। রান্নাঘরে আছে তোমার, হচ্ছিল এটা কি বলে, ওই চাকু রান্নাঘরে রয়েছে, দেখি না ওদের। থ্যাংক ইউ সবাইকে, সবাই কংগ্রেস জানাইছো। এইচএসসি 25 ব্যাচ, তোমাদের দিয়ে আমাদের এই ম্যাসিভ সাকসেসটা আসলো, তো আমাদের জন্য দোয়া রেখো তোমরা সবাই। আচ্ছা, এরকম হলো কেন? এরকম তো হবার কোনো সুযোগই নেই, এরকম হ্যাং তো এরকম তো কখনোই করে না। একা একা সব দেখো, একা একা টাচ করতেছে, একা একা হচ্ছে, তাই না? এই যে একা একা টাচ হচ্ছে, কিন্তু এটা অন করে অফ করতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। যে এখন আসছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। না, ওটা আর দরকার নেই, ওগুলার দরকার নেই, ওগুলার ওইগুলো নষ্ট করো না, আর পুরা এই রুম ঝামেলা হয়ে যাবে। দিনের পরিকল্পনা। এটা দিলাম, ফাটাবো? ফাটাও, এটা কেকটা নষ্ট হয়ে যাবে তো। আরে কেক নষ্ট, আরে দূর কেক। ঠিক আছে, থ্যাংক ইউ। তো
তোমাদের ছাড়া কেক খাচ্ছি, ঠিক আছে? অলরাইট, ঠিক আছে। লাইট কি স্টপ করে দেবো? না, লাইট জ্বলুক, সমস্যা নাই। Wow, চশমা। আচ্ছা, ওটা দরকার নেই, দরকার নেই। অলরাইট, এইচএসসি 25 ব্যাচ, থ্যাংক ইউ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। চশমা পরেন প্লিজ। চশমা। স্মার্টফোন বড় উত্তেজিত হয়ে পড়ছে 100 কের খুশিতে। স্মৃতি দিয়ে সামনে না। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এরকম কিন্তু কখনো হয় না, ঠিক আছে? আচ্ছা, এটা দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের এইচএসসি 25 ব্যাচ, তোমাদের তো খাওয়াতে পারলাম না, তোমরা অবশ্যই খুলনায় এসো, আমি না ভাই, ঠিক আছে? তোমাদের অবশ্যই দাওয়াত থাকলো। আমার বাচ্চাগুলো কি কমেন্ট করে, ওদের কমেন্টগুলো একটু পড়া জরুরি। আচ্ছা, ইটস নট মাই হ্যাপি বার্থডে, ঠিক আছে? বিসমিল্লাহ। আমরা আসছি। হুম, আমরা আসা হবে। বড় করে। আর আমার দুইটা ছোট ভাই, আসো, তোমরা আসো, সামনে আসো, ভিডিও করছে। সমস্যা নেই, লাইভেই থাকুক, ঠিক আছে? আমার দুইটা ছোট ভাই, ও হচ্ছে রাকিব, আমার খুবই ক্লোজ এবং খুবই কাছের একটা ছোট ভাই, আমার সুখে দুঃখে সবসময় আমার সঙ্গে থাকে। আর ও হচ্ছে চন্দন, তোমাদের ম্যানেজমেন্ট মার্কেটিং ক্লাসগুলো নিচ্ছে এবং সামনেও নিবে। ও অনেক আন্তরিক, পড়াশোনায় তোমাদের পড়ানোর বিষয়ে অনেক আগ্রহ, আমার অনেক সাপোর্ট করে, ঠিক আছে? বিভিন্ন বিষয়ে হেল্প করে, তো ওদের জন্য দোয়া করো। আর ইনশাআল্লাহ মোদের বিদ্যালয়ের সঙ্গে যারা ছিলে, সামনে আরো ভালো কিছু হবে। আর তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ, এগুলো নিয়ে যাও, ঠিক আছে? আমি একটু ওদের কথা বলে ছেড়ে দিই। এইচএসসি 25 ব্যাচ, আমি আর তোমাদের সময় নিব না, বুঝছো বাবা? তোমাদের হচ্ছে যেহেতু আগামীকাল পরীক্ষা, আর সময় নিও না, আমি এখনই লাইভ থেকে বের হয়ে যাব, ঠিক আছে? এখনই লাইভ থেকে বের হয়ে যাব। তো তোমরা ভালো থাকিও, আর হচ্ছে এই অভাগা স্যারের জন্য একটু দোয়া করো। উইশ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।